Okay, and now I am going to present PPT as I mentioned in my class. Prehistoric world. প্রাক-ঐতিহাসিক বিশ্ব. And what was that? That was the prehistoric world that specific metal or specific tools. As you know that prehistoric period, the most durable subdivisions of the prehistoric past were devised by Danish archaeologist Christian Gergesen Thomson in 1806. এই প্রাক-ঐতিহাসিক বিশ্বের যে সময়কালটাকে সেটাকে চিহ্নিতকরণ করেছেন ডেনিস আর্কিওলজিস্ট খ্রিস্টান গ্রাগসেন থমসন 1806 খ্রিস্টাব্দে। And he mentioned that his identification or identity as mentioned in his book, that is the three-age system, and based on finds from prehistoric graves, subdivided prehistory into three ages based on technological achievement: the Stone Age, the Bronze Age, and the Iron Age. অর্থাৎ তিনি কিন্তু তিনটে এজের কথা উল্লেখ করেছেন, যেটা কিন্তু বেশিরভাগ নির্ভর করছে প্রাক-ঐতিহাসিক যুগের যে বিষয়বস্তু এবং তার যে গুরুত্ব এবং তার যে বিভাজন, সেটা কিন্তু তিনটে প্রধান টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টের মাধ্যমে কিন্তু সেটা উপস্থাপিত করেছেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোন এজ, প্রস্তর যুগ, দ্য ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ সভ্যতা, অ্যান্ড দ্য আয়রন এজ বা লৌহ সভ্যতা। And it was very interesting that the three ages are subdivided further. অর্থাৎ এই তিনটে যে যুগ এটা আবার কিন্তু বিভাজিত হয়েছে উপবিভাগে। That is, the Stone Age, for example, is conventionally divided into three periods. That is quite known to us, that the Paleolithic or Old Stone Age, and which derived from Greek form, that is the Paleos, old, and from lithos and stone, which applies to societies who used chipped stones technology, and then the Mesolithic, Middle Stone Age, which is a transitional period, and then the Neolithic or New Stone Age, when people used polystone artifacts and were farmers. এই যুগ বিভাজনটাকে আবার বহু উপভাগে ভাগ করা হয়েছে। আমরা যেমন প্রস্তর যুগটাকে আমরা ভাগ করেছি পুরাতন প্রস্তর যুগ, যেটাকে আমরা বলে থাকি ওল্ড স্টোন এজ, এবং যেখানে আমরা বিশেষিত করে থাকি তার প্রস্তর নির্মিত অস্ত্রসমূহের মধ্যে দিয়ে, যেটা আমি পরবর্তী প্রেজেন্টেশনে দেখাবো। এবং দেন দ্য মেসোলিথিক বা মিডল স্টোন এজ, এবং এই মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগে আমরা দেখতে পাই কিছুটা উন্নতি, এবং পরবর্তী যুগ অর্থাৎ নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর বিপ্লব, সেটা কিন্তু মানুষ অনেক বেশি উন্নত পলিস্টোন আর্টিফ্যাক্টস ব্যবহার করতে শুরু করেছে এবং তারা কৃষিজীবী বা কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে শুরু করেছে। However, only the term Paleolithic remains in common use, as Mesolithic and Neolithic have proved increasingly meaningless, even if they occasionally appear in specialist and popular literature. আমরা এটা কিন্তু জেনে ফেলেছি যে প্রস্তর যুগটাকে আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি, এবং মেসোলিথিক এবং নিওলিথিকের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করেছি যে এটা মনে হচ্ছে অর্থহীন, কিন্তু এটা আমরা প্রায়ই বলতে অভ্যস্ত প্যালিওলিথিক এজ বা পুরাতন প্রস্তর যুগ। And then that is the biological cultural evolution of humankind unfolded against a complex
ব্যাকড্রপ অফ কনস্ট্যান্ট ক্লাইমেটিক চেঞ্জ। বলছে এই যে হিউম্যান কাইন্ডের যে একটা ইভলিউশন, বিবর্তন হচ্ছে সংস্কৃতিগত দিক থেকে কি জৈবিকগত দিক থেকে, সেটা কিন্তু পরিবেশের পরিবর্তনের সাথে সাথে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। And for most of geological time, the world's climate was warmer and more homogeneous than that is today. বলছে বেশ কিছু ভৌগোলিক গত দিক থেকে বা সময়গত দিক থেকে বা পরিবেশগত দিক থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। The first signs of glacial cooling occurred in Antarctica about 35 million years ago, যেটা আন্টার্কটিকাতে আমরা প্রায় 35,000 বছর আগে আমরা যেটাকে দেখতে পেয়েছি 35 মিলিয়ন ইয়ার্স এগোতে, সেটা কিন্তু আমরা ক্রমিক যে পরিবর্তন সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। There was a major drop in world temperature between 14 and 11 million years ago, and another about 3.2 million years ago when glaciers first formed in northern ল্যাটিটিউডস। বলছে এই যে সময়কালটাকে আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রায় 14 বা 11 মিলিয়ন বছর আগে, যেখানে বিশ্বের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাও আবার অনেক সময় 3.2 মিলিয়ন ইয়ার্স এগোতেও আমরা যা দেখেছি, যখন কিন্তু এই গ্লেসিয়ারগুলো প্রথম তৈরি হচ্ছিল কোথায় না উত্তর যে আটলান্টিক বা আন্টার্কটিকা এই সময় জায়গাটাতে, মানে উত্তর যে ল্যাটিটিউড, সেখানে কিন্তু আমরা এই গ্লেসিয়ার ফরমেশনটাকে দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় 14 বা 11 মিলিয়ন ইয়ার্স এগো। Then just as human first appeared about 2.5 million years ago, the glaciations intensified and the earth entered its present period of constantly fluctuating climate. বলছে এই 2.5 মিলিয়ন ইয়ার্স এগোতে আমরা যখন দেখতে পাচ্ছি প্রথম মানুষের আবিষ্কার বা আবির্ভাব, তখন কিন্তু এই গ্লেসিয়েশনটা কিন্তু আস্তে আস্তে ঘনত্ব হতে শুরু করেছে, এবং এটা কিন্তু একটা নতুন পরিবেশ সৃষ্টি করছে যেটাকে মানুষের বসবাসের উপযোগী এবং যেটা হিউম্যান কাইন্ডস হিসেবে আমরা দেখার চেষ্টা করেছি। And then for thousands of years during with Uram glaciers, sub-Saharan Africans lived in isolation from the rest of the late ice age world. আমরা কিন্তু হাজার বছর আগে যখন ওরুম গ্লেসিয়াসে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাব সাহারান আফ্রিকান অঞ্চলে পৃথকভাবে তারা বসবাস করা শুরু করেছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে বরফের যুগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। The arid Sahara was uninhabitable for much of the world. বলছে এই যে অ্যারিড যে সাহারা, সেটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বা ছিল না, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উরুমের থেকে। আফ্রিকান সাভানাস অ্যান্ড গ্রাসল্যান্ডস সাপোর্টেড এ রিচ ম্যামালিয়ান ফনা অ্যান্ড মেনি স্পেসিস অফ প্ল্যান্ট ফোর্স। বলছে এই যে আফ্রিকান যে সাভানার যে গ্রাসল্যান্ডটা, সেটা কিন্তু মানুষকে সাহায্য করেছে তাদেরকে বেঁচে থাকার, জীবন ধারণের উপযোগী খাদ্যের সন্ধান দিয়ে। অর্থাৎ the hunter gatherers who subsisted on these diverse resources developed ever more efficient ways of hunting and foraging. বলছে যে এই যে হান্টার গ্যাদারার যে সিচুয়েশনটা, যেটা মানুষ আস্তে আস্তে কিন্তু নিজেদেরকে তৈরি করে নিচ্ছে বা উন্নত স্তরে যাওয়ার একটা চেষ্টা করছে, নিজেদেরকে উপযোগী করে তোলার চেষ্টা করছে শিকার এবং খাদ্য সংগ্রাহক হিসেবে, সেটা কিন্তু আমরা এই সময়কাল থেকে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মানব সভ্যতার বিবর্তন বা বিশ্ব সভ্যতার বিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। After the ice age, these cultures became more specialized, with the densest populations concentrated in large river valleys like the Zambezi or near lakes, where fishing became of great importance. বলছে এই বরফ বিশেষভাবে বিশেষায়িত হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময় কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, এবং এই জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের যে চিন্তা ভাবনা
চেষ্টা করছে, বিশেষ করে এই যে জাম্বেজি বা নিয়ারলেক্সের কাছাকাছি। কেন না সেখানে বেশি সংখ্যক মাছ শিকার করা সহজলভ্য, তাই কারণ মাছ একটা জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থাপিত হয়েছে এই সময়কালে। ঠিক এই কারণে মানুষ নদীর ধারে বা নদী উপত্যকায় বা কোনো লেকের ধারে তারা বসবাস করতে শুরু করেছে এবং তারা মৎস্য ধারণের মাধ্যমে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেছে। And then the people of the Nile Valley lived much of the year in permanent base camps, subsisting of a bounty of game, plant foods and river fish. বলছে মানুষ কিন্তু নাইল ভ্যালিতে কিন্তু বসবাস করার চেষ্টা করছে এবং স্থায়ীভাবে তারা ক্যাম্প তৈরি করছে এবং তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে তাদের যে খাদ্য এ করছে এবং তারা যে মাছ ধরছে এগুলো কিন্তু আমরা মৎস্য শিকার করছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। The ancestry of the son of the Kalahari Desert and other living African hunter-gatherer peoples can be traced back to extinct group that flourished on the savannah thousands of years earlier in prehistory. বলছে এই যে তার বংশ পরম্পরার একটা চিন্তা ভাবনা চলছে এবং এই যে কালাহারি ডেজার্ট বা মরুতে তারা যে বসবাস করার একটা চিন্তা ভাবনা করছে এবং আফ্রিকান অঞ্চলে তারা যে হান্টারার এবং ফুড গ্যাদারার হিসেবে নিজেদের এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা নতুন দিক, যেটা কিন্তু প্রাক ঐতিহাসিক যুগের একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা কিন্তু মানুষকে আস্তে আস্তে খাদ্য সংগ্রাহক শিকারী থেকে শুরু করে পার্মানেন্টলি একটা বসবাসের চিন্তা ভাবনায় তাদেরকে নিয়ে আসছে। অ্যান্ড দেন ইন্টেন্সলি কনজারভেটিভ হান্টার গ্যাদারার কালচারস কন্টিনিউ টু ফ্লারিশ ইন এশিয়া আফটার দ্য আইস এজ। বলছে এই এশিয়াতে কিন্তু তারা আস্তে আস্তে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা শুরু করেছে এই বরফ যুগের পর, যেটা কিন্তু এই হান্টার গ্যাদারার হিসেবে বা এই শিকারী এবং খাদ্য সংগ্রাহক সংস্কৃতির একটা দিক চিহ্ন হিসেবে তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে। ইন দ্য মোর ওপেন কান্ট্রি অফ দ্য নর্থ, দ্য মাইক্রোব্লেড ট্র্যাডিশনস অফ মিলেনিয়া earlier continued to diversify into even more specialized hunting and foraging economies, as well as into emerging seacoast economies. বলছে আস্তে আস্তে তারা কিন্তু উত্তর দিকে বসতি স্থাপন করার চেষ্টা করছে এবং তাদের যে মাইক্রো ব্লেড ট্র্যাডিশন সেটাকে কিন্তু তারা ভাঙার চেষ্টা করেছে এবং তারা যে আরো বেশি নিজেদেরকে দক্ষ করে তুলেছে হান্টিং এবং ফুড গ্যাদারিং এর ক্ষেত্রে, এবং তারা যে এসি ইকোনমির ক্ষেত্রে একটা তারা যে নিজেদের মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং নতুন যে অর্থনীতি বা অর্থনৈতিক একটা চিন্তা ভাবনা বিশেষ করে এই শিকার এবং খাদ্য সংগ্রহের মধ্য দিয়ে, এবং তারা যে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে নিজেদের বসতি বিস্তারে সাহায্য করছে, সেটা কিন্তু প্রিহিস্ট্রি কালচারের একটা বড় দিক। অ্যান্ড দেন দ্য পিপলস অফ দ্য tropical forest of Southeast Asia continue to rely heavily on bamboo and wood technology, and their simple culture was little changed from much earlier times, except for a gradual trend toward more diminutive specialized toolkits. বলছে আস্তে আস্তে মানুষ তার যে বনে থাকাকালীন তাদের যে কালচার বা সংস্কৃতি সাউথ ইস্ট এশিয়াতে বিশেষ করে তারা চেষ্টা করছে বাঁশ এবং কাঠ দিয়ে তারা নতুন নতুন অস্ত্রশস্ত্র বা পদ্ধতিগত দিক থেকে তারা চিন্তা ভাবনা করছে এবং তারা আরো চেষ্টা করছে কিভাবে তাদের আরো সহজ সরল সংস্কৃতি বা শিক্ষার বিস্তার ঘটানো যায় বা সংস্কৃতিগত দিক থেকে তারা আরো বেশি নিজেদেরকে পরিবর্তন ঘটাতে পারে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ একটা যে গ্র্যাজুয়াল ট্রেন্ড টুয়ার্ড মোর ডিমিনিটিভ স্পেশালাইজড টুল কিটস, আস্তে আস্তে যে তারা একটা উন্নত টুল বা অস্ত্রশস্ত্র দিকে এগোচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। দিস টুল কিটস রিফ্লেক্ট মাচ মোর ভ্যারিড adaptations by these peoples to local environments, adaptations subsumed under the archaeological label Hobihanan
ট্র্যাডিশনস, বলছে এই যে হবিনিয়ান ট্র্যাডিশনটাকে সেটা কিন্তু তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে গড়ে তুলছে, এবং তারা যে আস্তে আস্তে মানে মনুষ্য পদবাচ্যে উত্তীর্ণ হচ্ছে, এবং তারা যে আস্তে আস্তে এই খাদ্য সংগ্রাহক থেকে তারা স্থায়ী বসতি বিস্তারের একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে এসেছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি এই প্রিহিস্টোরিক সময়ে। অফশোরস ইন নিউ গিনিয়া and Australia, more specialized local cultures now appear, many of them oriented toward the exploitation of specific foods like fish, sea mammals and small game. বলছে আস্তে আস্তে যে নিউ গিনিয়া বা অস্ট্রেলিয়াতে মানুষ আরো বেশি স্পেশালাইজড হচ্ছে তারা স্থানীয় সংস্কৃতির দিক থেকে, এবং তারা আরো চেষ্টা করছে কিভাবে তারা নিজেদেরকে আরো বেশি নিজেদের উপযোগী করে তোলে, খাদ্য সংগ্রাহক থেকে বা মাছ ধরা থেকে শুরু করে বা সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে বা অন্যান্য ছোটখাটো যে গেম সেগুলো থেকে তারা আস্তে আস্তে নিজেদেরকে অ্যাডপ্ট করে কিভাবে তারা আস্তে আস্তে এগোতে চাইছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। ইন দ্য নিউ গিনিয়া হাইল্যান্ডস there are signs that people began to deliberately clear forest and plant wild yams after the ice age to enhance their food supplies as best they could. বলছে আস্তে আস্তে এই যে নিউ গিনিয়াতে কিন্তু তারা চেষ্টা করছে হাইল্যান্ড গুলোকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে বনকে আরো বেশি উপযোগী করে তোলে, এবং এই আইস এজের পর তারা যে আস্তে আস্তে নিজেদেরকে ফুড সাপ্লায়ার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে খাদ্য উপযোগী বা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের দিকে নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে পাই। হিউম্যান সেটেলমেন্ট ওয়াজ স্টিল confined to the islands of the extreme southwestern Pacific, for Asians still lacked the necessary boats and foods to navigate far offshore. বলছে এই যে মানুষের বসতির একটা ব্যবস্থা বা আইল্যান্ড গুলোতে তাদেরকে নিজেদের যে একটা এরিয়া করে তোলার চেষ্টা করছে, এবং এশিয়ান কান্ট্রিগুলোতে যে আস্তে আস্তে তারা যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, কিন্তু সেখানে কিন্তু এই নৌকা বা খাদ্যের একটা উপস্থিতির একটা ঘাটতি দেখা দিচ্ছে, যেটা কিন্তু এই হিউম্যান সেটেলমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা কিন্তু প্রিহিস্টোরিক কালচারের একটা বড় দিক। অ্যান্ড দেন নাও মেসোলিথিক কালচার, it is very important. European environments change dramatically as Alpine and Scandinavian ice sheets retreated for the last time. বলছে এই মেসোলিথিক বা মধ্যপ্রস্তর সময়কালটা কিন্তু ইউরোপের যে পরিবেশ সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে। আলপাইন বা স্ক্যান্ডিনেভিয়ান যে আইস শিটস গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। sea levels rose, flooding the North Sea, while the Baltic Sea formed at the foot of the northern glaciers. Dense forest spread over formerly open country. বলছে এই যে সি লেভেলটা সেটা কিন্তু বাড়ছে, সমুদ্রের যে লেভেল সেটা বাড়ছে, এবং বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে নর্থ সি গুলো, এবং আরো সব থেকে বাল্টিক সি যে সমুদ্র সেটা কিন্তু দেখা যাচ্ছে যে নর্দার্ন গ্লেসিয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং ডেন্স যে ফরেস্ট গুলো সেগুলো আস্তে আস্তে বিস্তার করছে বিভিন্ন দেশগুলোতে, সেটা কিন্তু এই মেসোলিথিক এজের একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ সময়কালে ইউরোপের যে পরিবেশগত একটা নাটকীয় পরিবর্তন, বিশেষ করে আলপাইন বা স্ক্যান্ডিনেভিয়ান আইস শিট গুলোতে যে আস্তে আস্তে পরিবর্তন ঘটছে, যেখানে সমুদ্রের লেভেল বাড়ছে, যেখানে ক্রমাগত বন্যা হচ্ছে নর্থ সি গুলোতে, এবং সেখানে কিন্তু আস্তে আস্তে নর্দার্ন গ্লেসিয়ার গুলোতে যে তারা বসতি বা বসবাসের চেষ্টা করছে, এবং ডেন্স ফরেস্টের যে গভীরতা বাড়ছে, সেটা কিন্তু এই মধ্যপ্রস্তর যুগে আমরা দেখতে পাচ্ছি। and then Europeans now adapted to hunting and foraging in forest environments, camping in clearing and in more open woodland environments. বলছে ইউরোপের এই যে অ্যাডাপ্টেড হান্টিং এবং ফরগোয়িং এর যে একটা চিন্তা ভাবনা চলছে এই বন ফরেস্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এবং সেটা যে আস্তে আস্তে বাড়ছে এবং সেটা মানুষের মধ্যে যে আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। মাচ হিউম্যান সেটেলমেন্ট ওয়াজ কনফাইন্ড টু রিভার ব্যাঙ্কস, লেক শোরস অ্যান্ড সি কোস্ট। বলছে মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই নদী উপত্যকাগুলো বা লেকের ধারগুলো এবং সমুদ্রের যে উপত্যকাগুলো, সেগুলো কিন্তু আরো বেশি করে মানুষ বসবাস করার চেষ্টা করছে। and then here people found a
bounty of fish, sea mammals, and bird life, supplementing this diet with plant foods and ফরেস্ট গেম। বলছে এই সময় থেকে মানুষ কিন্তু আরো বেশি করে মাছ থেকে শুরু করে সামুদ্রিক পানি থেকে শুরু করে এবং বনের যে বার্ড লাইফ বা এই যে পাখি থেকে শুরু করে প্ল্যান্ট ফুড গুলো সেগুলো কিন্তু তারা এই বন থেকে সংগ্রহ করতে সুবিধা হচ্ছে, ফলে মানুষের বসতি বাড়ছে এবং এই মেসোলিথিক কালচারটা আস্তে আস্তে এনরিচ করছে। দিস মেসোলিথিক কালচার describe post-Ice Age European hunter-gatherers achieved some degree of social complexity in Scandinavia, where richly decorated individuals were buried in cemeteries by 5500 BCE। বলছে এই যে মধ্যপ্রস্তর যুগীয় যে সভ্যতাটা বা সংস্কৃতিটা বা মিডল স্টোন এজের যে সংস্কৃতিটা, সেটা কিন্তু আস্তে আস্তে হান্টার গ্যাদারার থেকে আস্তে আস্তে শিফট করছে এবং মানুষের যে সামাজিক জটিলতা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে নিজেদেরকে ডেকোরেটেড করার একটা চেষ্টা করছে ব্যক্তিগতভাবে এবং তারা চেষ্টা করছে নিজেদের আরো বেশি করে তুলে ধরার। দিস সেম কালচারস ওয়ার দ্য ইন্ডিজেনাস সোসাইটিজ অফ ইউরোপ ফার্মার্স হু ফার্স্ট স্প্রেড নর্থ অ্যান্ড ওয়েস্ট অ্যাক্রস সেন্ট্রাল ইউরোপ ফ্রম দ্য বালকানস আফটার 4500 BCE। ঠিক সেম সংস্কৃতি এই ইন্ডিজেনাস সোসাইটিজ গুলোতে ইউরোপের যে দেশীয় সভ্যতা বা সমাজ ব্যবস্থাগুলোতে গড়ে উঠছে, যেখানে কিন্তু ফার্মাররা বিশেষ করে কৃষকরা প্রথম চেষ্টা করছে তারা চাষবাস করা, যেগুলো 4500 বছর আগেকার যে ঘটনাগুলো যেগুলো কিন্তু প্রি হিস্ট্রি কালচারের ক্ষেত্রে বা মেসোলিথিক কালচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, যা উল্লেখের দাবি রাখে। And then for more than 99% of human existence, our forebears lived by hunting and foraging, tied to the season of plant foods and the movements of game, fish and sea mammals। বলছে এই 99% যে মানুষ বসবাস করত, স্থায়িত্ব পেয়েছিল, তারা কিন্তু টোটালি এই শিকার এবং খাদ্য সংগ্রাহক হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে তারা কিন্তু এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তাদের যে আন্দোলন সেটা শুরু করেছে এবং যে মাছ বা সামুদ্রিক পানি শিকারের মাধ্যমে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমরা মেসোলিথিক এজে দেখতে পাই। অ্যান্ড দেন ফুড প্রোডাকশন, দ্য ডেলিবারেট কাল্টিভেশন অফ সিরিয়াল গ্রাসেস অ্যান্ড edible root plants is a phenomenon of the last 10,000 years of human existence। বলছে শেষ 10,000 বছর কিন্তু মানুষ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিজেদের বিস্তার ঘটানোর চেষ্টা করছে, বিভিন্ন ধরনের তারা কৃষি করার চেষ্টা করছে বা চাষবাস করার চেষ্টা করছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করি ইট ইজ ইন লার্জার পার্ট রেসপন্সিবল ফর দ্য র্যাপিডলি accelerating rates of population growth and culture change throughout the world during the past 10 millennia। বলছে লাস্ট 10,000 বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ তার নিজেদের মধ্যে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করছে, তাদের যে মধ্যে নিজেদের মধ্যে একটা পপুলেশন গ্রোথ হচ্ছে, অর্থাৎ মানুষের সংখ্যা বাড়ছে এবং কালচার যে তাদের পরিবর্তন ঘটছে, সংস্কৃতিগত পরিবর্তন ঘটছে একটা ওয়ার্ল্ড ট্রানজিশনের মাধ্যমে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। and then it is very important that the great old world archaeologist V. Gordon Childe wrote of two great developments in prehistoric times, a Neolithic revolution and an urban revolution। বলছে আমরা এটা সবাই জানি যে বিশ্ববিখ্যাত আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ড তিনি লিখে গেছেন এই প্রিহিস্টোরিক টাইমস এর উন্নতি সম্পর্কে, যেটাকে তিনি দেখিয়েছেন এ নিওলিথিক রেভলিউশন, একটা নব্যপ্রস্তর বিপ্লব, এবং দেখিয়েছেন অ্যান আরবান রেভলিউশন বা একটা নগর বিপ্লব হিসেবে। দ্য নিওলিথিক রেভলিউশন স দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল domestication in the Near East during a period of prolonged drought in the Near East। তিনি দেখানোর চেষ্টা করছেন এই যে নব্যপ্রস্তর বিপ্লব, যেটা কৃষির ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা গিয়েছিল এবং এই পশুপালনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, যেটা নিকট প্রাচ্যে, এবং এই সময়কালে যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটছে কে উৎপাদনের ক্ষেত্রে,
বা কি মানুষের বসতি স্থাপনের ক্ষেত্রে এই যে কালচার বা সংস্কৃত পরিবর্তন ঘটছে, যেটাকে তিনি নিওলিথিক রেভলিউশন হিসেবে দেখানোর চেষ্টা করেছেন এবং আরো দেখানোর চেষ্টা করেছেন, দ্যাট ইজ দ্য আরবান রেভলিউশন coincided with the appearance of the first cities, writing and literate civilization in the Mesopotamia and Egypt. Childe developed his revolution theory during the 1930s when much less was known about world prehistory. বলছে এই যে নগর বিপ্লব বা নগরায়ন, এই যে জিনিসটাকে উপস্থাপিত করার চেষ্টা করেছেন এবং সভ্যতার ক্ষেত্রে যে একটা উন্নত চিন্তা ভাবনার বিস্তার ঘটছে, যেটা বিশেষ করে আমরা মেসোপটেমিয়া বা ইজিপ্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং চাইল্ডই দেখানোর চেষ্টা করেছেন এই যেটা 1930-এ এই রেভলিউশন থিওরিটাকে এস্টাবলিশ করেছেন, যেটা কিন্তু প্রাক ঐতিহাসিক যুগে বা প্রাক বিশ্বের ইতিহাসে কিন্তু অপরিচিত ছিল। অর্থাৎ 1930-এর আগে পর্যন্ত কিন্তু এই নিওলিথিক রেভলিউশন শব্দটাকে আমরা খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু চাইল্ডই প্রথমে এই নিওলিথিক রেভলিউশন শব্দটাকে ব্যবহার করে বিশ্ব বিপ্লবের ক্ষেত্রে বা এই যে মানব সভ্যতার বিবর্তনের ক্ষেত্রে একটা বিশ্ব বিপ্লব বা একটা নিওলিথিক বা নব্যপ্রস্তর বিপ্লব বা একটা আরবান রেভলিউশন যে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। দ্যাট ইজ দ্য ভেরি গ্রেট পয়েন্ট টু আস, এ নিওলিথিক রেভলিউশন এন্ড অ্যান আরবান রেভলিউশন হুইচ ওয়াজ মার্কড বাই দ্য বি গর্ডন চাইল্ডই। ইট ওয়াজ দ্য great change in their habits, in their practice, in their production system, in their settlement, in their literature, in their culture. So it is very important to us to know the Neolithic revolution and Neolithic culture. The new food producing economies proved dramatically successful. অর্থাৎ বলতে চাইছেন যে এই যে নতুন খাদ্য উৎপাদন পদ্ধতি বা অর্থনীতি, এটা কিন্তু একটা নাটকীয়ভাবে গুরুত্বপূর্ণভাবে এটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে। People cultivated an extraordinary range of cereal and root crops, and many of them for food, others for medicinal, even hallucinogenic purposes. They domesticated animals ranging in size from the ox and the camel to guinea pigs. 10,000 years ago, virtually everybody in the world lived by hunting and gathering. বলছে এই যে নতুন একটা মানুষের যে একটা চাষ করার চিন্তা ভাবনা, যেটাকে সত্যি একটা নতুন পদ্ধতি হিসেবে তাদের যে বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্য উৎপাদনের ক্ষেত্রে যাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যে মোটিভেশন এবং তারা যে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করেছে, যেটা এই নিওলিথিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি। এবং আরো যেটা দেখতে পাচ্ছি, এই বিভিন্ন ধরনের যে ঔষধি গাছগুলো সেগুলো রোপণ করা, এবং আরো বেশি করে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারকে তারা ডোমেস্টিকেটেড করছে, গৃহপালিত পশু হিসেবে পালন করছে। তার মধ্যে আমরা যেটাকে দেখতে পাই ষাঁড় বা উটকে, এবং আরো এই পিগকে বা শুকরছানাকে। এবং আরো 10,000 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখতে পাবো যে মানুষ বিশ্বে বসবাস করত, সেটা হচ্ছে কিভাবে না হান্টিং এবং গ্যাদারিং এর মাধ্যমে, অর্থাৎ শিকার এবং খাদ্য সংগ্রহের মাধ্যমে। কিন্তু নিওলিথিক রেভলিউশন পিরিয়ডে কিন্তু তারা খাদ্য উৎপাদন করছে, পশুকে গৃহপালিত পশু হিসেবে পালন করছে, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। দ্যাট ফর রিজন নিওলিথিক রেভলিউশন বাই 2000 years ago most people were farmers or herders and only a minority were still hunter gatherers. বলছে 2000 বছর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষকে কৃষিজীবী হিসেবে, এবং আরো যেটা দেখতে পাচ্ছি সেটা বেশিরভাগ মানুষ কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই শিকার এবং খাদ্য সংগ্রহে ছিল, বেশিরভাগ মানুষই কিন্তু খাদ্য উৎপাদনের স্তরে ছিল, যেটাকে আমরা নিওলিথিক রেভলিউশন বা নিওলিথিক এজ হিসেবে আমরা দেখতে পাই। অ্যান্ড দেন দ্য স্প্রেড অফ ফুড প্রডিউসিং ইকোনমিজ throughout the world only took about 8,000 years. 8,000 বছর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ খাদ্য উৎপাদন অর্থনীতির ক্ষেত্রে ঝোঁক নিয়েছে। It spread everywhere except where an environment with extreme aridity or heat or cold render agriculture or herding impossible, or where people choose to remain hunters and foragers. অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে এই কৃষি উৎপাদন অর্থনীতিটা কিন্তু বৃহৎ পরিমাণে বিস্তার লাভ করেছে বিশ্বে, এবং এটা আরো দেখা যাচ্ছে বিভিন্ন পরিবেশে, কোথাও গরম এবং কোথাও শীত, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের ক্ষেত্রে একটা ভেরিয়েশন আসছে, যেখানে কিন্তু আমরা এই হান্টার্স বা ফুড গ্যাদারার্স থেকে কিন্তু অনেক বেশি উৎপাদন ভিত্তিক
চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করছি। In 10,000 BC, most human settlement in the Near East was confined to the Levant, the easternmost Mediterranean shoreline, and to the Zagros mountains of Iran and Iraq and their western foothills. এবং আমরা এই 10,000 বছর আগে কিন্তু খ্রিস্টপূর্বাব্দের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হিউম্যান সেটেলমেন্ট গুলো কিন্তু বিশেষ করে নিকট প্রাচ্যে এবং বা এই যে জাগর্স মাউন্টেন্স অফ ইরাক বা ইরানের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা বেশিরভাগ এই পাহাড়ের পাদদেশে আমরা দেখতে পাচ্ছি। সাম লোকেশনস লাইক জর্ডান ভ্যালি অ্যান্ড দ্য মিডল Euphrates Valley and were more densely populated, often by large hunter-gatherer communities located at the margins of several ecological zones. বলছে কিছু স্থান বা জায়গা আছে বিশেষ করে এই জর্ডান ভ্যালির ক্ষেত্রে বা মিডল যে আফার্টস ভ্যালির ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ কিন্তু ঘনবসতি আকারে বসবাস করত এবং তারা কিন্তু খাদ্য সংগ্রাহক এবং খাদ্য মানে শিকারী এবং খাদ্য সংগ্রাহক হিসেবেই তারা কিন্তু বসতি স্থাপন করেছিল এবং তারা কিন্তু ইকোলজিক্যাল জোনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ ইকোলজিক্যাল জোনের ভিত্তিতে তারা কিন্তু হান্টার গ্যাদারার কমিউনিটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দে ফর্জ অন উডেড হিল স্লপস ফর cereal grasses and nuts, hunting game on open grasslands and food plains. বলছে এই যে একটা তাদের মধ্যে চিন্তা ভাবনা, এই যে কাঠ সংগ্রহ করে হিল স্লপস গুলোতে তারা যে বিভিন্ন ধরনের সিরিয়াল গুলো বা বিশেষ করে দানা জাতীয় শস্যগুলো উৎপাদন করার শুরু করেছিল এবং সেখানে যে তারা শিকার করছিল বা তারা যে গ্রাসল্যান্ড বা ফুড প্ল্যান্টস গুলোতে তারা যে তাদের উপস্থিতি জানান দিয়েছিল সেটা কিন্তু এই আমরা প্রি হিস্টোরিক কালচারে আমরা দেখতে পাই। and then one such settlement was at Abu Hurevara in the middle Euphrates valleys, where a permanent hunter-gatherer base camp exploited gazelle 1,500 and 9,000 BC. About 8,500 BC, a new settlement appeared on the same site, this time a permanent village of rectangular mud brick houses connected by narrow alleyways. বলছে এই যে একটা গুরুত্বপূর্ণ বসতির জায়গা যেটা আবু হুরেয়ারা, যেটা বিশেষ করে মিডিল আপার হার্ট ভ্যালিতে অবস্থিত, সেখানে যারা মানুষ স্থায়ীভাবে বসবাস করছিল তারা কিন্তু বেশিরভাগ শিকারী এবং খাদ্য সংগ্রাহক হিসেবে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে গিয়েছিল 10,500 থেকে 9,500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এবং একটা নতুন সেটেলমেন্ট একটা বসতি লক্ষ্য করা গিয়েছিল যেটা পার্মানেন্ট ভিলেজ হিসেবে, একটা স্থায়ী গ্রাম বসতি হিসেবে, যেখানে মাটির বাড়িগুলো মাড ব্রিক হাউসগুলো তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি এই আবু হুয়েরিয়া অঞ্চলে। At first the inhabitants hunted gazelle intensively. About 8,000 BC they switched abruptly to domestic sheep and goats and to growing corn, pulses and other cereal crops. বলছে এই 8,000 খ্রিস্টপূর্বাব্দের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু এই শিপ, ভেড়া এবং ছাগলকে গৃহপালিত হিসেবে পশু হিসেবে পালন করছে, এবং তারা বেশ কিছু সিরিয়াল, বেশ কিছু পালস তারা উৎপাদন করতে শুরু করেছে। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা লক্ষ্য করছি। বলছে এই যে নব্যপ্রস্তর বিপ্লব বা এই যে তোমার নগর বিপ্লব যেটা গর্ডন চাইল্ড উল্লেখ করেছেন, সেটা কিন্তু এই কারণে না, এই সময় মানুষ কিন্তু হান্টার গ্যাদারের থেকে প্রডিউসিং লাইফে আসছে, তারা কিন্তু আস্তে আস্তে পার্মানেন্ট সেটেলমেন্ট বা সেটেল লাইফে আসছে, এবং তারা কিন্তু খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক শ্রেণীতে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, তারা কিন্তু এই জন্তু জানোয়ারকে আস্তে আস্তে তারা কিন্তু গৃহপালিত পশুতে রূপান্তরিত করছে। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড প্রিহিস্টোরিক কালচার developed during this period, specified by their habits, by their practice, by their tools and others items. So it is very important for our syllabus which is related to our CBCS